নমস্কার, সিটিভি নেগেটিভ প্লাসের অনুষ্ঠান হেলথলাইনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। হেলথলাইনের অনুষ্ঠান মানেই আপনারা জানেন সেখানে স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলি, আর সেই আলোচনায় আমাদের সঙ্গে থাকেন একজন এক্সপার্ট, যিনি সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য, বিস্তারিত নথি আপনাদের দেন, যেগুলো আপনাদের আগামী দিনে পথ চলায় সেই বিষয়টা নিয়ে অনেক বেশি সহায়তা করে। এই বিষয়টা তো রয়েছেই, তবে তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে। সেটা হচ্ছে এই হেলথলাইন অনুষ্ঠান যারা আপনারা টিভির পর্দার ওপার থেকে দেখেন তারা তো অবশ্যই দেখবেন, কিন্তু তার পাশাপাশি এবার থেকে আপনারা হাতের মুঠো ফোনেও সেই প্রত্যেকটি অনুষ্ঠান সিটিভি নেগেটিভ প্লাসের আপনারা সেটা দেখতে পারেন। সেটা কিভাবে? প্রত্যেকেই আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তাদের প্রত্যেকের ফোনে ইউটিউব বলে একটি অ্যাপ থাকে। সেই অ্যাপে ঠিক ডান দিকে একটি সার্চ অপশন থাকে। সেই সার্চ অপশনে গিয়ে সিটিভি নেগেটিভ প্লাস লিখলেই সেই চ্যানেলটা আপনার সামনে চলে আসবে, আর সেখান থেকে আপনারা হেলথলাইন অনুষ্ঠানটা দেখতে পারেন। শুধু হেলথলাইন অনুষ্ঠান নয়, সিটিভি নেগেটিভ প্লাসের যাবতীয় যা যা প্রোগ্রামস হয় যেগুলো আপনাদের অত্যন্ত প্রিয় আমরা জানি, সেই অনুষ্ঠানগুলিও আপনারা সেখান থেকে ফলো করতে পারেন। এছাড়াও সিটিভি নেগেটিভ প্লাসকে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সেই অনুষ্ঠানের যখন পোস্ট হবে তার নোটিফিকেশন সবার আগে যাবে আপনার কাছে। এবার আমরা একটু বিষয়ে ফিরি, অর্থাৎ হেলথলাইনে আমরা আজকে কি বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জয়েন্ট পেন। জয়েন্ট পেন অ্যাকচুয়ালি কি, কি তার লক্ষণ বা কি তার ভাগ রয়েছে, আর সেই ভাগের মধ্যে বাতের ব্যথা স্পেসিফিক্যালি আমরা আজকে এই বিষয়টার উপর একটু বেশি জোর দেব। স্যার রয়েছেন, তিনি আরো বিস্তারিত সেই বিষয়টা নিয়ে কথা বলবেন, কি তার চিকিৎসা রয়েছে। তাহলে এবার সরাসরি আলোচনা শুরু করি। আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন তিনি কলকাতা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডক্টর এম রয়। স্যার, অনেক স্বাগত। নমস্কার স্যার, শুরুতে আমি যেটা বললাম যে জয়েন্ট পেন কি, তারপর আমি সেটা ভাগে আসছি, কিন্তু বেসিক্যালি জয়েন্ট পেন কি? হ্যাঁ, জয়েন্ট পেন কি তার আগে বলি যে জয়েন্ট জিনিসটা কি। জয়েন্ট হলো কি আমাদের দুটো হাড়ের একটা মিলনস্থল, মানে দুটো হাড়, এই যে আমারটা এলবো একটা জয়েন্ট, হাঁটু একটা জয়েন্ট, এরকম শরীরে অসংখ্য জয়েন্ট আছে। তার কিছু প্রদাহ হলে, ইনফ্লামেশন হলো, বা সেই জয়েন্টগুলো যদি ক্ষয়ে যায় কোনো কারণে অত্যন্ত ব্যবহার করতে করতে, সেগুলো কি আমরা জয়েন্ট বলি, জয়েন্ট পেন বলি। এগুলোর আবার নানা ভাগ আছে, আমরা আলোচনার মধ্যে নিশ্চয়ই আসবো। একদমই। হ্যাঁ, এবার তাহলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে জয়েন্ট কি, সেটা যেমন বুঝলাম জয়েন্ট পেন সেখানেই হচ্ছে, কিন্তু তার যে ভাগগুলো সেগুলো কি 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 ধরনের হতে পারে? হ্যাঁ, এক্স্যাক্টলি। তো জয়েন্ট পেন আমাদের দুটো ভাগে আমরা যদি ভাগ করি, একটা জয়েন্টে ইনফ্লামেশন হয় অর্থাৎ প্রদাহ হয়, আর একটা জয়েন্ট পেন আছে যেটাতে হয় আমাদের কি না, এটা ক্ষয়জনিত, বয়সজনিত ব্যাপারে। আগে আমি আসি যে যেটাতে ইনফ্লামেশন হয় এমন জয়েন্ট পেন কোনগুলো আছে। যেমন একটা কমন যেমন জয়েন্ট পেন হলো রিমাটয়েড আর্থ্রাইটিস, একটা অটো ইমিউন ডিজিজ। সেটা কি হয়, সেটা নানা বয়সেও হতে পারে, বাচ্চাদেরও হতে পারে, মানে 11 বছর 12 বছর, তাকে আমরা বলি জুভেনাইল আর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, এটা হতে পারে। আবার বয়স্ক মানুষদেরও, তো অ্যাডাল্টদেরও হতে পারে। তার নানা রকমের লক্ষণগুলো আমরা পরে আসব, এটা একটা দিক। আরও একটা অটোইমিউন ডিজিজ আছে, তার মধ্যে যেটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, অ্যাঙ্কাইলোজিং, এটা একটা বলা হয়, সেটাও একটা অটোইমিউন ডিজিজ। তো সেগুলো আমাদের অ্যাডাল্টদের সাধারণত হয়ে যায়, মহিলাদের একটু কম হয় বা হয় না। আর আরও একটা যেটা আমাদের খুব মাথা ব্যথার কারণ, সেটা হলো গিয়ে গাউটি আর্থ্রাইটিস। গাউট বলে একটা কথা আছে। গাউট কথাটার অ্যাকচুয়াল অর্থটা হলো গিয়ে, এটা এসছে ল্যাটিন ভাষা থেকে বা ফ্রেঞ্চে, সেখান থেকে গোটে, মানে অ্যাকচুয়াল কথাটা হলো, মানেটা হলো ইংলিশে এটা ড্রপ, মানে বা আগে বলা হতো কি, ধারণা ছিল লোকে ড্রপ একটা বাজে একটা জিনিস, মানে একটা ব্যাড ফ্লুইড, একটা ড্রপ ব্যাড ফ্লুইড আমাদের জয়েন্টে জমা হয়েছে, তার কারণে ব্যথা হচ্ছে, সেখান থেকে এসছে গাউট কথাটা। আসলে গাউটটা কি হয়, আমাদের পরবর্তীকালে যখন আমাদের মেডিসিন আরও উন্নত হলো, তখন দেখা গেল কি যে গাউটটা কি হয় না, ইউরিক অ্যাসিড লেভেলটা ব্লাডে যখন বেড়ে গেল, তার ক্রিস্টালগুলো আমাদের জয়েন্টের একটা বিভিন্ন স্ট্রাকচার আছে, তো একটা দুটো হাড়ের মিলনস্থল শুধু তাই না, তার চারিদিকে ক্যাপসুল আছে, তার তলায় আছে গিয়ে সাইনোভিয়াম, তার বাইরে অনেক স্ট্রাকচার আছে, তার মধ্যে জমা হলো। সেই ক্রিস্টাল জমাটাতে কি হয়, একটা ইনফ্লামেশন হলো।
সেটাকেই আমরা বলি গাউটি আর্থ্রাইটিস। হুম, অর্থাৎ বিভিন্ন রকমের রয়েছে। আর একটা যেটা আমরা আসবো সেটা হলো গিয়ে বয়সজনিত কারণে। আমরা হাঁটু তো ব্যবহার করছি, নিত্যনৈতিক চলছি, হাঁটছি, দৌড়াচ্ছি, তার একটা গাড়ি চলতে চলতে তার একটা ক্ষয় হতে পারে। ক্ষয় হচ্ছে, সুতরাং এই জয়েন্টেরও ক্ষয় হতেই পারে। তো সাধারণত দেখা যায় যে আমাদের 50-60 বছর বয়সের পরে হাঁটুর ব্যথা হচ্ছে, চলতে গেলে বিশেষ করে সিঁড়ি দিয়ে উঠতে গেলে, নামতে গেলে বা নিচে বসতে গেলে এগুলো আমাদের ব্যথা হয়। এগুলোকে আমরা বলি গিয়ে ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, অর্থাৎ অস্টিও আর্থ্রাইটিস। খুব কমন যেটা হলো হাঁটুতে হয়, আর এটা হলো গিয়ে ক্ষয়, জয়েন্টের ভিতরের কার্টিলেজগুলো ক্ষয় হয়েছে, সেগুলোর জন্য হতে পারে। এটা একটা টাইপের। এইগুলো হলো গিয়ে মেন। হ্যাঁ, মেইনলি। কিন্তু এবার আমরা আমাদের আলোচনায় ফিরবো যে এই গাউট পেন যেটা, হ্যাঁ, সেই বিষয়টা কি? আচ্ছা, গাউট যেটা আমরা বলি, গাউটটা তো প্রথমে বললাম যে কি কারণে হয়, ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যাওয়া। আচ্ছা, তাহলে কি আমাদেরকে নর্মালি কি ইউরিক অ্যাসিড আমাদের ব্লাডে নেই, জমছে না কেন? এই প্রশ্ন তো আসবেই। হ্যাঁ, নিশ্চয়ই আছে। ইউরিক অ্যাসিড লেভেল একটা আছে। আমরা যদি ওর পরিমাপটা ভাবি যে কত পরিমাণে আমাদের আছে, নর্মালি দেখা যায় যে আমাদের ব্লাডে 3.5 টু প্রায় 6.5 মতো এটা নর্মালি আমাদের থাকে পার ডেসিলিটার ব্লাড। এর মধ্যে এটা এই এত মিলিগ্রাম, ওটা নর্মাল ভ্যালু। কিন্তু কখনো যদি এর চেয়ে অনেক বেশি হয়ে যায়, 7, 8, 10 আরও বেড়ে গেল, তখন কি হয়, এই এত পরিমাণ ইউরিক অ্যাসিড লেভেল এরা কি হয় না, আস্তে আস্তে ওগুলো ক্রিস্টাল ফর্মে আমাদের জয়েন্টে জমা হলো। শুধু জয়েন্টে না, এবার অন্য জায়গাতেও জমতে পারে। আর একটা কারণ হলো যেটা হয়, কিডনিতেও জমতে যাবে, কিডনি স্টোন হতে পারে সেখানে। হ্যাঁ, আর এই ক্রিস্টালগুলো কেমন জানো, যে এগুলো যদি আমরা মাইক্রোস্কোপ দেখি, এটা ছুঁচের মতো মনে হবে এগুলোকে দেখতে। তো এগুলো কিডনিতে জমলো, কিডনির ইউরেটারে বা ওখান থেকে এসে কোথাও জমে একটা স্টোন তৈরি করলো, করে তার ব্যথা হতে পারে, কখনো আটকে যেতে পারে, ইউরিন ফ্লো নাও হতে পারে। এসবগুলো কারণগুলো হতেই পারে। এখন এক প্রশ্নটা আরেকটা আসবে যে কেন আমাদের এইটা ইউরিক অ্যাসিড লেভেলটা বাড়ছে কি করে? এই প্রশ্নটা তো আসবেই যে বাড়ছে কি করে। না, আমাদের ইউরিক অ্যাসিডের ব্লাডে যে ইউরিক অ্যাসিড নর্মাল লেভেলটা মেনটেন হচ্ছে, এটা দুটো সোর্স। মূলত হলো গিয়ে এক্সোজেনাস, অর্থাৎ যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারেতে পিউরিন বলে একটা কেমিক্যাল আছে, সেই পিউরিন ম্যাটেরিয়ালটা আমাদের খাবারের সাথে পেটে এলো, এসে সে কি করছে না, সে ভাঙতে 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 মেটাবলিজম হতে হতে তার একটা এন্ড প্রোডাক্ট হলো গিয়ে ইউরিক অ্যাসিড। অর্থাৎ খাবারে পিউরিন, সেই পিউরিন পেটে এলো, আমাদের হজম হলো, আমাদের ব্লাডে গেল, সেটা হলো ভেঙে গিয়ে ওটা ইউরিক অ্যাসিড। এইটা হলো একটা সোর্স। আর একটা সোর্স আছে, সেটা হলো গিয়ে আমাদের বডি নিজেই ইউরিক অ্যাসিড লেভেল একটা তৈরি করতে পারে। অর্থাৎ এই এন্ডোজেনাস আর একটা হলো গিয়ে এক্সোজেনাস, এই দুটো মিলিয়ে মেনটেন হয়। এবার আরেকটা জিনিস এখানে আরেকটা বলার আছে, ধরো এই যে আমাদের ইউরিক অ্যাসিড লেভেলটা আমরা রোজ পিউরিন খাচ্ছি, মানে পিউরিন খাবার খাচ্ছি মেলানো, সে কি কি খাবার পরে বলছি আমরা। এবার এরা ব্লাডে এলো, আমাদের শরীরে এলো ইউরিক অ্যাসিড, এবার যতটা দরকার ততটা নিলাম, বাকিটা আমরা কিডনি দিয়ে বার করে দিলাম। এটা হলো গিয়ে ঘটনা। অর্থাৎ এটা ব্যালেন্স তাহলে মেনটেন হচ্ছে। এবার ধরো যতটা খেলাম ততটা বেরোলো না, তখন কি হবে, ইউরিক অ্যাসিড লেভেল বাড়বে। এবার কি কি কারণে তাহলে বাড়তে পারে না, আমার কিডনিটা যদি ঠিকঠাক কাজ না করে, তাহলে যাদের কিডনির গন্ডগোল আছে তাদের হতে পারে। তাদের একটা কি হবে না, কিডনি বাড়ই করতে পারছে না, আইদার খুব বেশি খাচ্ছি ততটা বেরোচ্ছে না, অথবা কিডনিটাই খারাপ, নর্মাল যা খাবার খাচ্ছি কিন্তু কিডনিটাই আমার খারাপ, তত ও বার করতে পারছে না, তাতেও আমাদের বেড়ে যেতে পারে। এটা হলো গিয়ে ঘটনা একটা। আরো কতগুলো রিস্ক ফ্যাক্টর আছে। প্রথম কথা তো খাবার এতটা খাচ্ছি, খেয়ে বেরোচ্ছে না। আর একটা হলো গিয়ে যেটা হতে পারে যে যারা রিস্ক ফ্যাক্টর কাদের বেশি হয়, যাদের অলরেডি কিডনি খারাপ, লিভারের গন্ডগোল বা
তাদের ওবেসিটি, তাদের দেহের ওজন অনেক বেশি ইত্যাদি, বা তাদের ইভেন হাই ব্লাড প্রেশার বেশি আছে, তারা নিয়মিত ব্যায়াম ট্যায়াম করেন না, এদেরও একটা বেশি হতে পারে। এদের একটা আচ্ছা। রিস্ক ফ্যাক্টর, এদের কিন্তু ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যায়। বাড়বে, কিন্তু এবার প্রত্যেকের ক্ষেত্রে কি এই বাড়ার কারণটা আলাদা আলাদা হচ্ছে? না, বাড়ার কারণটা আলাদা, মানে মেন হলো গিয়ে ওই খাবারটা যদি বেশি খায়, খাবারটা, হ্যাঁ। এক্সোজেনাস সোর্সটা ওটা যদি বেশি হয়, হুম, আর ওবেসিটি থাকলে তারা রিস্ক ফ্যাক্টর, মানে তাদের আরো বেশি হবে। আচ্ছা। আর যাদের অলরেডি এই যে কিডনি সংক্রান্ত ব্যাপারটা রয়েছে আছে, সমস্যা, হ্যাঁ। তাদের আরো বেশি হবে। তাহলে তো এখানে খাবারের বিষয়টা চলে আসে যে কোন কোন খাবার তাহলে আমি ইনটেক করব আর কোনটা হ্যাঁ। করব না। এটা খুব ভালো প্রশ্ন। এটা খুব আমাদের নর্মালি আমরা কতগুলো যদি আগে একটা লোকের মধ্যে ধারণা আছে যে বাঁধাকপি, ফুলকপি, অমুক, হ্যাঁ, এসব- বিভিন্ন এসব শাক খেলে ইউরিক শাক, অ্যাসিড বেড়ে কিছু যায়। কিছু শাক খেলে হ্যাঁ, এগুলো নিয়ে খুব কনফিউশন আছে হুম, ডেফিনেটলি। এখন ব্যাপার হলো প্রত্যেকটা ফুডের মধ্যেই ওই পিউরিনটা আছে। আচ্ছা, okay। তাহলে কি আমরা সব খাওয়া ছেড়ে দেবো? ভাতের মধ্যে আছে, আটার আর মধ্যে আছে, বিশেষ করে বাঙালিদের তো ভাত রুটি এগুলো প্রধান খাদ্য। নিশ্চয়ই। এগুলোকে ছেড়ে থাকবো কি থাকবে করে? কি করে? হ্যাঁ, আচ্ছা, এবার এসব অনেক পরীক্ষা নিরীক্ষা হয়ে দেখা গেছে যে পিউরিন রিচ খাবার কোনগুলো, সেগুলোকে যদি আমি একটু অ্যাভয়েড করি তাহলে আমার কমে যাবে। সেইবার পিউরিন রিচ খাবার কোনগুলো, আমি মূলত 4টে ক্যাটাগরিতে যদি আমি একটা ভাগ করি। 1 নম্বর হলো গিয়ে রেড মিট, আর একটা হলো গিয়ে অ্যালকোহলও একটা বলে দিই, কারণ অ্যালকোহলটা আজকাল যে কোনো সমাজের একটা খুব ব্যাপার স্যাপার হয়ে গেছে, সাধারণ ব্যাপার হয়ে গেছে, সোশ্যাল কালচারের মধ্যে চলে এসেছে। অনেকেই খান, আমি অন্যায় কিছু বলছি না, সীমিত পরিমাণে নিশ্চয়ই খেতেই পারেন। আর আরেকটা যেটা হলো গিয়ে সমুদ্র থেকে যে ওঠে যে মাছগুলো, সেই মাছগুলোর মধ্যে কিছু সেলফিশ ইত্যাদি, বিশেষ করে কতগুলো মাছ আছে। আর কিছু সুগারি ড্রিঙ্কস, যেগুলো ওই গ্রীষ্মকালে লোকে খুব বেশি খায়, রং বেরঙের নানা রকমের পানীয় পাওয়া যায়, সেগুলো মধ্যে সেগুলো খেলেও বেশি কিন্তু হয়। আমরা এবার একটা আসি, এই যে রেড মিটের কথা বললাম, তার চেয়েও মানে হলো গিয়ে অর্গান মিট যেটা আছে। অর্গান মিট বলতে কি, কেউ কেউ মেটে খেতে চান খুব বেশি, মেটে খাওয়ায়, কিডনিটা খেলো বা অন্য অন্য অর্গানগুলো, তার যে মিটটা ওইটা খেলে খুব বেশি হয়। আমি যদি একটা উদাহরণ দিই, যে আমি একটা মেটে খেলাম, মেটের মধ্যে 100 গ্রাম মেটে তার মধ্যে আছে কত না 400 মিলিগ্রাম পিউরিন আছে। হোয়ারএজ আমার একটা 100 গ্রাম যদি আমি রাইস খাই, ভাত খাই, তার মধ্যে আছে কতটা না অনলি 20 মিলিগ্রাম পিউরিন আছে। এবং একটা যদি পালক শাক খাই, 100 গ্রাম পালক শাক খাই, তার মধ্যে মাত্র 50 মিলিগ্রাম আছে। আরও যেগুলো ভেজিটেবল বিনস যদি খাই, তাতেও একটা আছে, হয়তো 50-60 এরকম আছে। মাছের মধ্যে থাকবে কত না ওই 100 গ্রামের মধ্যে থাকবে গিয়ে 120-30 এরকম, আমাদের রুই কাতলা মাছের কথা বলছি। আবার কিছু সামুদ্রিক মাছ আছে, তার মধ্যে হয়তো 150-200-300 এরকম মিলিগ্রামের পাওয়া যায়। অর্থাৎ এই বিভিন্ন খাবারে বিভিন্ন রকমের আছে। তাহলে আমি কি করব না, এই যে ক্যাটাগরি বললাম 4টের কথা বললাম, যেটা যে রেড মিট বা অর্গান মিট, আর একটা হলো গিয়ে সমুদ্রের মাছ, অ্যালকোহল, পার্টিকুলারলি বিয়ারেরটা কি হয় না, বিয়ার বেসিক্যালি ও কিডনি থেকে নর্মালি যে ইউরিক অ্যাসিড লেভেলগুলো অ্যাসিডটা বেরিয়ে যাচ্ছে, সেটা খুব বেরোতে দেয় না, ও আবার রেখে দেয়। তার ফলে কি হলো, ও আবার বাড়তে থাকে, ওইভাবে কাজ করে। বিয়ারটা খুব মানে একটু খারাপ জিনিস ওই দিক থেকে ভাবলে। আর আরেকটা যেটা বললাম সুগারি ড্রিঙ্ক, এগুলোকে অ্যাভয়েড করা উচিত। তাহলে এটা তো হলো গিয়ে প্রথম লাইনে গেল। দ্বিতীয়ত আবারও আমি যদি একটা খাদ্য তালিকা তৈরি করি, বা এগুলো পাওয়াও যায়, সেগুলোকে পাওয়া যায়। আর যাদের সমস্যা আছে তারা নিশ্চয়ই চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, এবং আজকাল ডায়েটিশিয়ান আছেন, তাদের কাছেও আছে এইসব খবরাখবর। আমরা আজকাল বিজ্ঞান ভিত্তিক তো ভাবে চলার চেষ্টা করি, নিশ্চয়ই সেসব খবর আছে, সেগুলো বেছে বেছে যে কোনটাতে কম আছে ইত্যাদি। আমরা যেমন বলে থাকি যে এই 4টে তো মূলত বললাম, আর অন্যগুলো
তাহলে আছে কেন খাই না, ওগুলোতে তো ভিটামিনও আছে, মিনারেলস আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তাহলে ওগুলো আমি ছাড়বো কেন? ওগুলো যদি না খাই তাহলে তো আমার আর একটা অন্য বিপদ এসে যাবে, তাই না? কাজেই ওইগুলো মূল ওইগুলোকে বাদ দেব, কিন্তু এগুলোকে কম খাবো, আমি সেইভাবে চলবো। এটা হলো কি আমাদের প্রিন্সিপাল হওয়া উচিত। এবং সাফিসিয়েন্ট জলও খাবো, তাহলে কি হলো না, জল কিডনি ফিল্টার করবে এবং বেরিয়ে যাবে খানিকটা। আচ্ছা ডক্টর, এই বিষয়টা কাদের মধ্যে সব থেকে বেশি দেখা যায়, মানে কোন এজ গ্রুপের মধ্যে? হ্যাঁ, এটা সাধারণত দেখা যায় যে প্রত্যেকটা সবারই হতে পারে, অ্যাডাল্টদের দেখা যায় এবং মেল পার্সনদের বেশি দেখা যায় গাউটের। মানে এখানে মেল ফিমেলের ভাগ রয়েছে? মেল ফিমেল একটু সামান্যই তফাৎ, খুব বেশি তফাৎ নেই খুব। এবং যেটা হয়, আর একটা প্রশ্ন আসবে, কোন জয়েন্টগুলো বেশি হয়? আমাদের প্রথম একটা ওয়ার্নিং হলো গিয়ে যে দেখা যায় যে পায়ে বুড়ো আঙুলের গোড়াতে, মানে ফার্স্ট মেটাটার্সোফ্যালজিয়াল জয়েন্ট যেটা বলি, সেখানেতে প্রথম আমরা এটা লক্ষ্য করি। অন্য জায়গাতেও হতে পারে, তার জন্য না, মানে ওটা প্রথম উপসর্গ হলো। প্রথম উপসর্গ দেখা যায় যে তার একটা জয়েন্ট পেন, একটা ব্যথা হচ্ছে। এবং কোন জয়েন্টটা বেশি হয় না, পায়ের জয়েন্টটা। ওই জায়গাটা একটু ফোলা থাকে, একটু লালচে হয়, হাত দিলে একটু ব্যথা লাগে, নাড়াতে গেলে ব্যথা লাগে এবং খুব ব্যথা হয়। যদি যাদের অ্যাকিউট হয়, অ্যাকিউট গাউট বলে একটা কথা আছে। অ্যাকিউট গাউটটা কি না, হঠাৎ একটা ওই জয়েন্টের মধ্যে অনেকখানি ক্রিস্টাল জমে গিয়ে একটা অ্যাকিউট ইনফ্লামেশন হলো। মানে ওটা কি পুরো একটা আস্তরণ মতো তৈরি হয়? ইনফ্লামেশন, আজ প্রদাহ যেটাকে বলি, আমাদের একটা সকলের জানা আছে যে একটা আমাদের গায়ে যদি একটা ফোঁড়া হয় তাহলে কি জিনিসটা হয় আমরা লক্ষ্য করেছি, বা একটা পিম্পল, এটা তো হয়, এটা হলে লাল হলো, এটাই প্রদাহ বলি, এটাকেই আমরা বলি ইনফ্লামেশন। তো ওইটা জয়েন্ট আর একটু বড় জিনিস, সেটাকে একটু বড়ভাবে দেখলে যে জিনিসটা হয় এটা সেটাই, এবং লাল হলো, ব্যথা হলো, এবং হাত দিলে বেশ ব্যথা লাগে, এটাই হলো কি প্রদাহ। এটা প্রথম লক্ষণ। এছাড়া অন্য জায়গাতেও হতে পারে, যেমন কনুইয়াতে হতে পারে, এমনকি এই ছোট ছোট জয়েন্টগুলোতেও হতে পারে, এগুলোকে সব হয়। এখানে মেল ফিমেলে এই যে জয়েন্ট পেন, মেল ফিমেলের মধ্যে পার্থক্য কি হয়? পার্থক্য এটা ঠিক গাউটে যতটা আছে তার চেয়ে অন্য জয়েন্টেরও কিছু কিছু জায়গায় আছে। মেল ফিমেলের সামান্য, খুব বেশি তফাৎ বলবো না, কিছু কিছু আবার আছে ফিমেলদেরও বেশি হয়। এগুলো রিমাটয়েড আর্থ্রাইটিস আছে, হ্যাঁ, এগুলো মহিলাদেরও বেশি হয়। আর এগুলো শীতকাল, বর্ষাকাল, এগুলোতে বেশি হয়। এখন এই গাউট আমরা কিভাবে বুঝবো যে এটা আমার গাউট না রিমাটয়েড আর্থ্রাইটিস না অস্টিও আর্থ্রাইটিস? এইটা একটা বড় প্রশ্ন। যেটা প্রথম কথা হলো গিয়ে আমরা এগুলো ডাক্তারবাবুরা নিশ্চয়ই প্রথমে হলো তার একটা হিস্ট্রিটা নেবেন। হিস্ট্রিটাতে কি পেশেন্টের বয়স কতদিন ধরে ভুগছেন, কি তার উপসর্গ, এটা একটা থেকে বোঝা যায়। যেমন আমরা যদি বলি যে বয়সকালে যেটা হয়, একজন বয়স্ক মানুষ এলেন, এসে বললেন যে আমার হাঁটা চলাতে অত্যন্ত অসুবিধা হচ্ছে, হাঁটুতে ব্যথা পাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠতে নামতে গেলে খুব কষ্ট হয়, বিশেষ করে নামতে গেলে, আর নিচে বসতে গেলে হাঁটু মুড়ে, বিশেষ করে টয়লেটে যেতে গেলে বা ইত্যাদিতে আরও বেশি ব্যথা হয়। তার এই বয়স দেখে এবং এইগুলো শুনে আমার একটা মনে হতেই পারে যে এটা হয়তো ডিজেনারেটিভ আর্থ্রাইটিস। এটা আবার তিনি যদি বলতেন যে আমার যখন হাঁটি তখন বেশ ব্যথা ট্যাথা হয়, আবার রেস্ট নিলে কিন্তু কমে যায়, মানে আরও ডায়াগনস্টিক যে হ্যাঁ ওটাই ওই ডিজেনারেটিভ আর্থ্রাইটিস। এটা ক্ষয়জনিত ব্যাপার হচ্ছে। আর যদি উনি বলতেন যে আমার সকালে উঠেই গা হাত প্রচণ্ড ব্যথা করে, ছোট ছোট জয়েন্টগুলোতেও ব্যথা হচ্ছে, তাতে হাঁটুটাও ব্যথা হচ্ছে, এবং আমি একটু চলাফেরা করতে করতে দেখি ব্যথাটা একটু কমেছে, এইটা হলো কিন্তু ওই রিমাটয়েড আর্থ্রাইটিস, যেটা একটু আগে বলছিলাম, রিমাটয়েড আর্থ্রাইটিসের তার ফেভারে যাবে ওইটা। আর তারপরে কি করব, মানে আমরা বলবো যে আপনি একটা কিছু পরীক্ষা নিরীক্ষা করুন। আমরা যদি এক্স রে করি তাহলে দেখব কি এই অস্টিও আর্থ্রাইটিসে কিছু কিছু হাড় এক্সট্রা দেখতে পাবো, জয়েন্টের কিছু ক্ষয়ের এভিডেন্স থাকবে, সেগুলো দেখতে পাবো। আর রক্তের পরীক্ষাতে কি আছে না, এতে অনেক খবরাখবর পাওয়া যায়।
তার কারো ইএসআর বাড়বে, কিন্তু সিআরপি মানে বাড়বে। ডক্টরসদের কাছে আমি কখন যাব, মানে আমার ব্যথাটা কোন পর্যায় পর্যন্ত গেলে বা কতদিন হলে আমার মনে হবে যে না একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে, Of এবার course, আমার ডাক্তার of দেখানো course. উচিত? আমার আজকেই মনে হচ্ছে জয়েন্ট পেন, আমি আজকে এটা তো কালকেই হবে না। ভাবার কোনো কারণ নেই হ্যাঁ। যে আমার কালকে গাউট হয়েছে বা অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে, আমার ডাক্তারের কাছে হ্যাঁ, হ্যাঁ, ছুটতে হবে, হুম, বা এক্সরে করতে হবে, সিটি স্ক্যান হুম, করতে হবে, এমআরআই করতে হবে, এমন ভাবার কোনো কারণ নেই। হুম, আমার জয়েন্ট পেন হয়েছে মানে হলো গিয়ে আমাদের কতগুলো জিনিস আজকাল সকলেই জানেন যে একটু ব্যথার ওষুধ খেতেই পারি আমরা। জয়েন্ট পেন হলে আমাদের বেশি হাঁটাহাঁটি করলেও তো ব্যথা হয়, হুম, তো আমি একটু বড় জোর একটু ব্যথার ওষুধ খেতে পারি বা ঠান্ডা সেঁক নিতে পারি। হুম, ব্যথার ওষুধ কী খেতে পারি না, প্যারাসিটামল বলে যে ট্যাবলেট বাজারে পাওয়া যায়, ওভার দ্য কাউন্টার পাওয়া যায়, যেগুলোর জন্য ডাক্তারের কোনো প্রেসক্রিপশন দরকার নেই, বাজারে পাওয়া যায়, সেগুলোকে আমরা খেতে পারি। তার সাথে একটা অ্যান্টাসিড খেতে পারি। খেয়ে আমি দেখবো যে আমার ব্যথা কমে গেল কিনা। হুম। এমনটা তো হতে পারে যে আমি খুব হাঁটাচলা করলাম বা যে কোনো কারণেই ও সিঁড়ি দিয়ে ওঠা নামা করেছি, ব্যথা সেই হলো। কারণে ব্যথা, হ্যাঁ। ব্যথা হলো, হুম, তা আমি ডাক্তারের কাছে তো না ছুটে আমি এটা তো করতেই পারি, হুম, তাই না? হুম, করে আমি যদি রিলিফ হলো তো ওকে, কিন্তু এটা যদি দিনের পর দিন আমাকে ভোগায়, হুম, আমাকে আমার নর্মাল অ্যাক্টিভিটিস নষ্ট হচ্ছে, তখন আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে হ্যাঁ এটা কি ব্যাপার। হুম, তখন আমি ডাক্তারের পরামর্শ নেব। হুম, তিনি পরীক্ষা নিরীক্ষা করে আমাকে হয়তো বলবেন যে আপনার এরকম একটা কিছু সিচুয়েশন হয়েছে, হুম। হয় আর্থ্রাইটিস বা গাউট বা কিছু, সেগুলো তিনি বুঝতেই পারবেন। তখন সেটাই হলো এক্ষেত্রে কোন কোন পরীক্ষা করা হয়, মানে কোন কোন টেস্টে এগুলোকে পৃথক করা হয়? হ্যাঁ, এগুলো টেস্টগুলো করা হয়, খুব সহজ টেস্টই করা হয়, যেগুলোই বোঝা যায়। হুম, যেমন হলো গিয়ে অস্টিওআর্থ্রাইটিস, একটা হুম। এক্সরে করলেই যথেষ্ট। কিন্তু তার সাথে সাথে ওর আর কোনো কারণ আছে কিনা, অর্থাৎ ওনার ব্লাডে তার তিনি ডায়াবেটিক কিনা, যেটা আর একটা বলছিলাম, যাদের ডায়াবেটিস থাকে হুম, তাদের কিন্তু গাউট হওয়ার সম্ভাবনা বেশি একটু থাকে। বেশি থাকে, আচ্ছা, আচ্ছা। ওবেসিটি, ডায়াবেটিস হুম, ইত্যাদি। তো আমরা এগুলোকে জেনে নেব যে ওই এই টেস্টগুলোকে করতে, ব্লাডে তার সুগার বেশি আছে কিনা, থাইরয়েড বেশি আছে কিনা, থাইরয়েডে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, সেগুলোকে আমাকে দেখতে হবে। ইউরিক অ্যাসিডটা মাপা যায় হুম, যে নর্মাল কত আর ওর কত আছে। আর ইউরিক অ্যাসিড একটু নর্মালে যে রেঞ্জ দেওয়া থাকে তার একটু ছাড়িয়ে গেছেই মানে আমাকে ওষুধ খেতে হবে তা নয়, কিন্তু আচ্ছা। থাকুক। আমি ডায়েটের যেগুলো বারণ একটু আগে ডিসকাস করলাম, ডায়েটটাকে আমি একটু রেস্ট্রিক্ট করি, করে হুম, দেখি না, যদি কমে যায় ভালো কথা, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাই। কিন্তু 7-8 এরকম আছে বলেই খেতে হবে তার কোনো মানে নেই। অনেক সময় যদিও দেওয়া হয়, যদি তার সিমটমস থাকে এবং বছরে যদি তার 1-2 বারের বেশি অ্যাটাক হয়, তখন আমরা কিন্তু তাকে ইউরিক অ্যাসিড লেভেল বেশি থাকলেও তাকে ইউরিক অ্যাসিড কমানোর জন্য কিছু ওষুধপত্র বাজারে পাওয়া যায়, হুম, সেগুলোকে খেতে হবে। অবশ্য এই ইউরিক অ্যাসিড লেভেলের ওষুধপত্র আমাদের ডাক্তারের সাথে পরামর্শ করেই তবে কিন্তু খাওয়া উচিত। এমনি ওভার দ্য কাউন্টার পাওয়া যায় না, যদিও পাওয়া যায় তাহলে খাওয়া উচিত না, উচিত না। কারণ এর আবার একটা সাইড এফেক্টস আছে, হুম, হুম, সেগুলো একটু ভেবে নিতে হবে, এবং হুম। খেলে কি কি হয় এগুলো। হ্যাঁ। এই যে ডক্টরের কাছে যখন আমরা যাচ্ছি, এটা যখন আলাদা হয়ে গেল যে এটা বাতের ব্যথা হচ্ছে বা এটা হ্যাঁ, হ্যাঁ। অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে, মানে ঠিক। আলাদা যখন হচ্ছে, তখন স্পেসিফিক্যালি ট্রিটমেন্টটাও তো নিশ্চয়ই আলাদা হয়। একদম আলাদা। সেক্ষেত্রে বাতের ব্যথার ক্ষেত্রে কি কি হ্যাঁ, ট্রিটমেন্ট? এই গাউটের যে চিকিৎসাটা যেটা আছে, প্রথম কথাই হলো গিয়ে আমি করব, তাকে ডায়েটারি রেস্ট্রিকশন, এই ডায়েট দেব আর ওই ডায়েট দেব না। যে খাদ্য তালিকাটার এতক্ষণ আগে বললাম 4টে খাবার, তার একদমই বলবো যে আপনি হুম, বেটার অ্যাভয়েড করুন। হুম, ওর চেয়ে কম পিউরিন আছে এমন খাবারটা আপনি পছন্দ করুন। সে তো না খেয়ে থাকতে পারবে না, তাকে ভিটামিন খেতে হবে, বা ওই খাবারগুলোর মধ্যে আছে হুম, প্রোটিন আছে ইত্যাদি আছে, সেই সব খাবারগুলো তিনি খাবেন। হুম, অর্থাৎ রেড মিট, তারপরে হলো গিয়ে মিট, অর্গান মিট, হুম, অ্যালকোহল, সমুদ্রের থেকে মাছ ওঠা, সুগারি ড্রিঙ্কস, এগুলো খাবেন না, এগুলো খাবে না। হ্যাঁ। এগুলো খাবে না। হুম, আর যদি অ্যাকিউট অ্যাটাক একটা হয়, হুম, সেই সময় ব্যথার ওষুধ খেতে হবে, এবং ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। হুম। খুব রেয়ারলি অপারেশনের প্রয়োজন হয়, ইউজুয়ালি এইগুলো করলেই ভালো। ফিজিওথেরাপি, হ্যাঁ, অপারেশন ফিজিওথেরাপির ভূমিকা রয়েছে। ফিজিওথেরাপি বলতে কি, যে যেটা
ক্রনিক কিছু হয়ে গেছে গাউট, মানে দীর্ঘদিন ধরে উনি ভুগছেন, জয়েন্টের হয়তো একটা ডিফর্মিটি হয়ে গেছে, সেসব ক্ষেত্রে ফিজিওথেরাপি, মানে সবই ফিজিওথেরাপি, এক্সারসাইজ করাটা হলো গিয়ে ফিজিওথেরাপি, এগুলোকে খাওয়া হচ্ছে। আর একটা সবচেয়ে বড় কথা, যাদের একটু ওবেসিটি আছে, মানে ওজন বেশি, তাদের একটু সতর্ক হওয়া উচিত যে আমার ওজনটা কি করে কমানো যায়, এইটা একটা খুব জরুরি ব্যাপার। কারণ তাদেরকে সতর্ক থাকতে হবে যে টোটাল ক্যালোরিজ তিনি সারাদিনে কতটা খাচ্ছেন, তার অ্যাক্টিভিটি কি, এবং কতটা পরিমাণ খেলে এই ক্যালোরি ইনটেকটা কম হবে এবং তার ওজনটা ধীরে ধীরে কমবে। এটা একটা বড় ব্যাপার আছে। একদম ওবেসিটি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বিষয়টা সমস্যার। ডেফিনেটলি। তার কারণ হলো, আমরা যদি আমি একটা এক্সাম্পল দিই, যে একজন একটু ওবেসিটি আছে, মানে তার ওজন 90 কেজি। এখন তার কি উচিত না, এই ওজনটাকে নিঃসন্দেহে খারাপ, এটা শুধু ওই গাউটের জন্যই বলছি না, তার পরবর্তীকালে এতটা ওজন নিয়ে তিনি যদি চলাফেরা করেন, তার এই ওজনটা হাঁটুর মধ্যে দিয়ে যাচ্ছে, তার তাহলে ওই যে হাঁটুর ক্ষয় হবে, এতটা ওজন যাচ্ছে, সুতরাং ওজনটা যাতে কমে। এবার ওজন করার ব্যাপারটাতে আসি আমি একটু, সেটা আসে তার নর্মাল যা অ্যাক্টিভিটিজ আছে, তাতে হয়তো তার ক্যালোরি দরকার, রেগুলার তিনি খাচ্ছেন 2200 ক্যালোরি, মানে 2200 ক্যালোরি ধরে নিলাম, ওটা তার দরকার। এবার ওজন তিনি কি কমাতে গেলে তাকে ওই 2200 ক্যালোরির যে খাবারটা খাচ্ছিলেন উনি, কিন্তু অতটা হয়তো তার খরচা হচ্ছে না। মানে কেন ওবেসিটি হয় সেটা বলছি, তিনি যা খাচ্ছেন, এনার্জিটা নিচ্ছেন, ততটা খরচা তিনি করছেন না, কিছুটা বেঁকে থাকছে থেকে, সেটা কি হচ্ছে না, ওটা আমাদের শরীরে বিভিন্ন জায়গায় জমা হচ্ছে, বিশেষ করে অ্যাবডোমেন, পেটে জমছে, থায়ে জমছে, বা শরীরের অন্য অন্য জায়গায়, লিভারে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে জমছে ইত্যাদি, আর যার ফলটা ওই বাতের ব্যথাটা আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমি একদম ঘরোয়া কিছু জিনিস জানতে চাইবো, যাতে প্রাথমিকভাবে যাদের ব্যথাটা হচ্ছে তারা একটু যেন স্বস্তি পান, একদম ছোট করে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, যে আমি ধরে নিই এবার যদি গাউটের ব্যথাটাই বলি, বা যে অন্য জয়েন্টের ব্যথাটাও যদি বলি, তাহলে অ্যাকিউট পেইন যখন হলো, তখন তো আমি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছুটতে পারবো না। তখন আমি কি করব, ওই জায়গাটা একটা আমি ঠান্ডা সেঁক দেবো, গরম সেঁক দেবো না। জয়েন্টটা যদি গরম থাকে, তাকে কখনোই আমি গরম সেঁক দেবো না, তাকে আমি একটা ঠান্ডা, ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে একটু কাপড়ে ঢেলে তাকে আমি সোক করে দিলাম। এটা এক নম্বর। ব্যথার ওষুধ কিছু আমি খাবো। ব্যথার ওষুধ মানে ইন দ্য ফর্ম অফ প্যারাসিটামল আমি খেয়ে দেখবো যে আমার ব্যথা ওষুধ কমছে কি না। জয়েন্টটাকে আমি একটু রেস্ট দেবার চেষ্টা করব। আমি বালিশের উপরে রাখলাম, একটু উঁচু করে রাখলাম, তাতে কি হয়, কিছুটা স্বস্তি পাওয়া যাবে। আর বুঝতেই পারছেন, আমাদের এক্সপার্ট যিনি ছিলেন তিনি কিন্তু বেশ কিছু পরামর্শ দিলেন আপনাদের। আশা করছি সেই পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে। আজকের জন্য অনুষ্ঠানের সময় একেবারেই শেষ হয়ে গেছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।